সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। মন্দিরের উপরে তুলসী গাছটা আগে পুঁতে নিচ্ছি, কারণ এই জায়গাটায় না খুব একটা মাটি থাকে না আমাদের, জানো তো। অল্প মাটি না দিলেই তো নয়, তো জল দিলে বড্ড এই কাদা বেয়ে বেয়ে কাদা মাটিগুলো মন্দিরের উপর দিয়ে পড়ে। এদিকে দেখো, এই টবের তুলসী গাছটা তোলার সময় ঘটলো যত বিপত্তি। হ্যাঁ বন্ধুরা, দেখলে তোমরা যে মাটি সমেত পুরোটা শিকড় গজিয়ে গেছে বলে উঠে চলে আসছে। আর তার মধ্যে আমি এই টবটার মধ্যেই মানে তুলসী গাছের গোড়ায় আর কি পুজো করে যে ফুলগুলো বাসি হয়ে যায় সেগুলো একটু রেখেছিলাম। আর অমনি কোথায় যায়, ও এর আগেও কিন্তু বারণ করেছে যে তুলসী গাছের টবের মধ্যে এইভাবে নোংরা করো না। আমি ফেলি না, ভাবি কি সারের কাজ হয়ে যাবে বা খুঁড়ে দেবো, হয়ে যাবে, তার জন্য রেখেছি। কিন্তু আমায় কি মুখ কি না নাড়লো, বলে এতে সার হয় না, গাছের গোড়া নষ্ট হয়ে যায়। তাও আমি বললাম একটু পাশে খুঁড়ে চেষ্টা করো না, একটু বসিয়ে দাও। তো খোঁড়ার জন্য একটা জিনিস আনতে বলায় আমি এটা দিলাম। ভাবো, এই কাঠি করে কি আর খোঁড়া যায়? কিন্তু সেই খোঁড়ার যন্ত্র আনতে গেলে আমায় ছুটতে হবে ছাদে। তার জন্য ওই যে আলিস্যিপনা করে আর এনে দিলাম না। তাই বললাম এটা দিয়ে একটু কাজ চালিয়ে নাও না প্লিজ। ও কিন্তু কাজটা করলো, শুনলো, কোনো কিছু আপত্তি করেনি, কিন্তু বিরক্ত যে কতটা হচ্ছিল সেটা মুখ দেখে আমি ভালোই বুঝতে পেরেছি। আশা করছি তোমরাও বুঝতে পারছো যে মুখে কতটা রাগ আর বিরক্তি জমে আছে আমার উপর। কারণ ওই যে এই ফুলগুলো আমি এখানে নোংরা করেছি ও বারণ করার পরেও। তো এই যে তুলসী গাছের গোড়াটা লাগানোর পর আমি গোড়ায় একটু জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেব। তারপর এই যে দেখো মাটিতে পুরো ভর্তি হয়ে গেল, কাদা কাদা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম বালতি করে জল তুলে তুলে আমি ধুয়ে দিই। একটু ঝাঁটা দিলে ভালো হতো, কিন্তু আমি তো স্নান করে নিয়েছি, তো পুজো আজা না মিটিয়ে আর ঝাঁটা হাত করলাম না। তাই বালতি দিয়ে দিয়ে একটু ঢেলে মন্দিরের সামনেটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে পুজোটা করার পরে আমি প্রয়োজনে আবার ধুয়ে দিতে পারি। একটা চিন্তাও লাগছে জানো তো, যে এত উত্তাপের মধ্যে তুলসী গাছগুলো বাঁচবে তো। চেষ্টা করব, কারণ মাঝে মধ্যেই জল দিতে হবে। আর আমি ধূপদানিটা এখানেই ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ভিতরে নিয়ে গিয়ে ধুলাম না। আমাদের এখানে যে উঠানের কলটা থেকে আমি জল নিচ্ছি, এটা আমাদের সজলধারা কলের একটা পয়েন্ট, সেখান থেকেই আমি উঠানের কাজটা করে নিচ্ছি। কিন্তু জানো তো, এমনি যখন উঠান ধুই এই জলটা এতটাই ধীরে বেরোয় যে আমার কাজটা ঠিকঠাক মেটে না। তখন মিনি চালিয়ে, এই যে মিনির পয়েন্টটা দেখলে, এখান থেকে আমি জল নিয়ে উঠান ধোয়ার কাজ করি। আর দেখছো তোমরা বন্ধুরা, সব পরিষ্কার করে উঠান আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি শাক আছে? কত করে আটি? আচ্ছা দাঁড়াও যাচ্ছি। কই গো, এই কলমি শাক এসছে, 5 টাকা নিয়ে এসো তো। দেখো বন্ধুরা, এইভাবে তামার তার দিয়ে গেটটা আটকানো হয়েছে। কেন? ভয়ে বন্ধুরা, ভয়ে। কিসের ভয় এটা জানতে ভীষণ ইচ্ছে করছে, তাই না? বেড়ালের ভয়। কারণ একদিন আমি বেড়াল ঢুকতে দেখেছি, মানে সরি ঢুকতে দেখিনি, এখান দিয়ে আবার ডিঙিয়ে পালিয়ে যেতে দেখেছি। তাও আমি না, কিন্তু বাপ্পা দেখেছে। তো সেই কারণে আগে আমি বললাম আগে একটা কিছু ব্যবস্থা করো। তো ও দেখলাম এই তার দিয়ে এই ব্যবস্থাটা করে দিল, বেশ সুবিধা হলো। আর আমি শাকটা নিয়ে এসেই ভালো করে বিছিয়ে রাখলাম, কারণ ওনারা জল দিয়ে রাখেন তো, হেজে হেজে যাবে না হলে। আর এদিকে আমি চায়ের আড্ডায় বসবো। আর দেখো বন্ধুরা, এরপরেই আমার প্রথম কাজ হচ্ছে এই আমগুলো ঠিকঠাক জায়গা মতো রাখা, কারণ অনেক কষ্টের আম পেয়েছি ভাই। আর এই ভিডিওটা দেখার জন্য আগের বছরের ভিডিও দেখতে হবে বা শর্ট ভিডিও ফলো করতে হবে। বাপ্পা খামারে গেল, আমি তাই ভাবলাম কি যে একবার যাব, তারপর ভাবলাম না থাক, এই কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। তো আমটা আমি কেটে রেডি করে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এদিকে ডালটাও সিদ্ধ করে রেখেছি।
আর দেখি কি ও বাজারের ব্যাগ নিতে ভুলে গেছে, মানে জলের বোতলটাও নিতে ভুলে গেছে। তাই আমি বাইকে লাগিয়ে দিয়েই ছুটলাম খামারের দিকে। ওই যে বারবার মন টানছে, তার উপর বাপ্পা গেছে, ভাবছি কি সচক্ষে একবার দেখে আসি। আর দেখো বন্ধুরা, এখনই কীরকম উত্তাপ ছড়াচ্ছে। এখন কটা বাজে? 8:20-25। ঠিকঠাক ঘড়িটা দেখিনি তো, তাই টাইমটা বলতে পারবো না, তবে এরকমই হবে। বাপ্পা রেডি হয়ে গেছে বাজার বেরোবে বলে, তাও একবার খামার দিয়ে ঘুরে যাচ্ছে। আমি ওর সাথে একটু দাঁড়িয়ে রয়েছি। এই ছাওয়াটায় দাঁড়ালাম এসে, এর উপরে একটা গাছ রয়েছে, আর গাছতলায় দাঁড়ালে জানো তো গ্রীষ্মকালে কি ভালোই না লাগে এই গাছের হাওয়াটা। কার্তিক কাকুর খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তো দেখাশোনা করে বাপ্পা চলে গেল বাজার, আর আমি চলে এলাম বাড়ি, কারণ বাড়িতেও অনেকটা কাজ বাকি রয়েছে। কাজের কি শেষ আছে বলো বন্ধুরা? কাজ করলেই কাজ। আর তুলসী গাছটার দিকে বারবার চোখ পড়ছে, দেখা যাক বাঁচাতে পারি কিনা। তবে খুব সযত্নে আগলে রাখবো এটুকু বলতে পারি। চলো এবার দরজা জানলা বন্ধ করে দিতে হবে, না হলে তো উপায় নেই। তো চলে এলাম আমি রান্নাঘরে এসেই আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আর দেখো বন্ধুরা, আগের দিন যে বড়িগুলো দিয়েছিলাম সেই বড়ি দিয়েই আমি আজকে কিছু একটা বানাবো। আর আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমার বেশ পছন্দের। তোমরা একটু কমেন্টে জানিও তো, তোমরা কারা কারা এই ধরনের রেসিপি খেতে ভীষণ পছন্দ করো আমার মতো। তো বড়িটা ভেজে গুঁড়িয়ে নিচ্ছি আমি যথারীতি। আর এদিকে আজকে আমি বানাচ্ছি কলমি শাক চচ্চড়ি। টাটকা শাকও পেয়ে গেলাম আর বেছেও নিলাম, তাই আর বেশি দেরি করলাম না। এর মধ্যে কয়েকটা সবজি আমার ঘরে ছিল না, তাই যেটুকু ছিল সেটুকু দিয়েই কাজ চালিয়ে নিলাম। তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, আমি উচ্ছেটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। ঢাকা খুলে দেখি সবজিটা বেশ ভালো মজে গেছে। এমতো অবস্থায় আমি এই কলমি শাকগুলো দিয়ে দেব। কলমি শাকগুলো খুব একটা বড় ছিল না, তাই কেটে নেওয়ার প্রয়োজন পড়েনি। যাদের একটু বড় বড় তোমরা যদি পাও তোমরা একটু কেটে নিতে পারো। তো আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে আমি শাকটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার চেষ্টা করে ঢেকে দেব, যাতে শাকটা একটু কমে যায়। তো দেখো বন্ধুরা, শাকটা অনেকটা পরিমাণে কমে গেছে। এবারে আমি সবজির সাথে শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব। শাক জিনিসটা এমনই না বন্ধুরা, যখন দেবে মনে হবে এক কড়াই, তারপরে ঠিক কমে যায়। তারপর আর কি, অল্প একটু মিষ্টি আর সেদিন শুক্তোর জন্য যে আমি ভাজা মশলাটা গুঁড়িয়েছিলাম সেই মশলাটা একটু ছিটিয়ে দেব। ব্যাস রেডি আমার কলমি শাকের চচ্চড়ি। আর ওই মশলাটা যে কোনো তেতো জাতীয় জিনিসের সাথে বেশ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লাগবে। পেঁপেটা সিদ্ধ করব বলে কাটতে গিয়ে দেখি কি সুন্দর রং এসে গেছে। ওমা, এদিকে ডিমের ঢাকা খুলে দেখি দুটো ডিম এইভাবে বেরিয়ে চলে এসছে। মানে সেই দুটো ডিমের কি পরিস্থিতি বুঝতেই পারছো। তো ওরই মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি অল্প একটু সিদ্ধ করব বলে। আর এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। এমনি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আজকে টক ডাল বানাবো, কিন্তু রসুন দিয়ে না, শুধু কাঁচা আমের স্মেলটা যাতে পাওয়া যায় সেই জন্য। আর দেখো বন্ধুরা, আমটা ঠিকঠাক গলেনি, একটু গোটা গোটা রয়েছে, তাই এরকম খেতে আজকে মন চাইলো। তো ভাতটা আমি ফুটে গেছে, অফ করে দিলাম। আর ডিমটা আমি তুলে নিচ্ছি, এবারে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, ভিতরে ডিমগুলো যেগুলো বেরিয়ে গেছে না, কি হালকা লাগছে, মানে বোঝাই যাচ্ছে ডিমের ভিতরে তেমন কিছুই অবশিষ্ট নেই। হঠাৎ কি কি হলো ব্যাপারটা? জানি না, স্কুল থেকে এসেই ছুটলো আমার ছোটবেলা মনে করাবে। কি জানি, এই সবেমাত্র স্নান সেরে এলাম। আর কেন জানি না, আমার কিন্তু আমি এর আগেও বারবার আমার ভিডিওতে বলেছি যে আমার না স্কিনে খুব টান লাগছে। তোমাদের কি কারোর এরকম হচ্ছে? একটু জানাবে তো। মানে স্কিনটা শীতকালে যেমন একটা টান টান ভাব থাকে, ঠিক সেরকম হচ্ছে। সেই কারণে আমি লিপ বামও লাগিয়েছি এবং ক্রিমও লাগিয়েছি। চুলটা ভেজা এখন। ঠান্ডা ঘরে বসে আছি, আর ছেলে যে কি নিতে গেল আমি এটাই বুঝতে পারছি না। ব্যাগটা রেখেই না ছুটলো, তার জন্য দরজা খোলা আছে, দরজার দিকে তাকিয়ে বসে আছি, দেখা যাক। আমি না লাইট জ্বালতেই চাইছি না, লাইট জ্বাললেও মনে হচ্ছে যেন গা হাত পা জ্বালা পোড়া করছে, জানো তো। এখন 12:30 বাজে, রাতুল এই সবে ফিরল। কি বলবি তো, কি ব্যাপারটা হলো?
হ্যাঁ নিশ্চয়ই যাব। আইসক্রিম কিনতে গেছিলি? মটকা বাবা, এই গরম থেকে এসে ঠান্ডা খাচ্ছিস বাবা, শরীর খারাপ করবে। আমি ভাবলাম একটু দইয়ের ঘোল বানিয়ে দেব। ঠিক আছে, দরজাটা লাগিয়ে এসো। আইসক্রিম খাওয়াবে বলে মাকে ছুটতে ছুটতে এসে ব্যাগটা রেখেই চলে গেল। বাড়িতে আয়। টেস্ট আছে জানিস বাবা, দারুণ টেস্ট, খুব সুন্দর খেতে। ভাল লাগলো। ছোটবেলা মনে করিয়ে দেবো? তুই কি করে জানলি এটা খেলে আমার ছোটবেলা মনে পড়বে? কত খেয়েছি আমার ছোটবেলা। তুই বড় হয়ে গেছিস? বাচ্চা ছিল। এখন কি বড়? তুই বলিস কি? বড় নয়, মাঝারিতে আছে। বড় নয়, ছোট না। থ্যাংক ইউ বেটা এটার জন্য। আমি নিজে কিনে তো খেতাম না, শুনতেও পেতাম না। থ্যাংক ইউ। খেতেও ভালো, তাই না? যতবার বাইট দেবো ততবার থ্যাংক ইউ বলবো। চেঞ্জ না করেই খেয়ে নিচ্ছি, না তো বলেও যাবে, তাই না? তো দেখে নাও বন্ধুরা আজকে দুপুরের রান্নাবান্নার ফাইনাল লুক। আর এদিকে আমি শুরু করে দিয়েছি কিছু কাচাকুচি করতে, কারণ দুপুর দুপুর কেচে নিলে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। শুকুতে দিয়ে রেস্ট করছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তাহলে চলো, 5টা 10 বেজে গেছে যে ঘড়ির কাঁটায়। এবারে তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে। আর জামা কাপড় কাচাকুচি মানে সেদিন ইস্ত্রি করার প্রচুর ঝক্কি থাকে। রাতুল পড়ার জায়গায় অলরেডি বেশ কিছুক্ষণ হলে চলে এসছে। আমি ঘরে একটু শুয়েছিলাম, তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে একটু গোছগাছ করার চেষ্টা করব, না হলে সন্ধ্যা দিয়ে এসে সন্ধ্যেবেলায় টুকটুক করে ঠিক কাজটা করে নিতে পারবো। আর এই গ্রীষ্মকালে আমি চেষ্টা করছি কি একটু দুপুর দুপুর কাজগুলো কমপ্লিট করে রাখার। বিকেলের দিকে আর মন চায় না, জানো তো। আর আমি চলে এলাম এবার ছাদে। ফুল গাছগুলোয় জল দিতে হবে যে, না হলে ওরা আমার মুখ পানে চেয়ে থাকে কখন একটু জল দেব। কারণ আকাশ থেকে যদি বৃষ্টি না আসে, আমাদের মতো যারা হাতে পায়ে কাজ করে খেতে পারি তারাই তো একমাত্র ভরসা, তাই না বন্ধুরা? আর সূর্য মামা দেখলে ডোবার দেশে চলে গেছে, কিন্তু উত্তাপ এখনো কমেনি, কারণ উত্তাপ যে সে ছড়িয়ে দিয়ে গেছে। আর এই জেঠু দেখলে না, সারা দিন বাগানে পরিচর্যা করে, জানো তো, খুব ভালো রাখে বাগানটাকে। সেই জন্যই তো গাছগুলো ফুলে ফলে একেবারে ভরে থাকে। আর এত রোদ গরম পড়েছে, রোদের তাপটা এত বেশি না, গাছে জল দেওয়ার সাথে সাথে জলটা টেনে নিচ্ছে। তোমার জল করা হয়ে গেছে? পড়ে যায় জলটা, এই আর কি। ও তো বাজার চলে গেছে। হ্যাঁ, কালকে লোক আসবে বললো। আচ্ছা, তাহলে তুমি বাড়িতে আসবে, আমি ফোন করে দেবো। আচ্ছা, এসো। তো চলো বন্ধুরা, আবার সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করতে হবে যে। আর জামা কাপড়গুলো এখন আর গোছাতে পারবো না, জানো তো, সন্ধ্যা দিয়ে এসে যাই হোক হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি রাতুলকে একটু কফি আর বিস্কিট দেবো বলে। আর বিস্কিটগুলো দেখো না কীরকম ভেঙে গেছে, প্যাকেট থেকেই এরকম অবস্থা। তো চলো রাতুল কফি খাক, আর আমি আটাটা ততক্ষণ একটু মেখে নিই। এদিকে চলে এলাম আমি ইস্ত্রি করতে। শুধু কাচাকুচির ঝক্কি, কাচাকুচি মানেই ইস্ত্রি। তাহলে বন্ধুরা চলো ডিনারটা কমপ্লিট করে নিই। এই সেই স্পেশাল রেসিপি। ওমা, কি রান্না করেছো? দেখ, আজকে একটা স্পেশাল রেসিপি বানিয়েছি, জানি না তোদের কেমন লাগবে খেতে।
যদি ভাল লাগে তাহলে নেক্সট টাইম ট্রাই করব। আজকে ফার্স্ট টাইম আমিও এটা খাবো বা বানালাম, তো দেখা যাক। চল, রুটিগুলো হয়ে গেছে আমার, আর সেই স্পেশাল মেনুটা ডাইনিং টেবিলে রয়েছে। এবার পেঁয়াজটা কেটে নিয়ে আসছি। এটা বানিয়েছিলাম কালো চানা, কিন্তু খুব একটা খেতে ভালো লাগেনি জানো তো সবারই, তাই রেসিপিটা শেয়ার করলাম না। কেমন? তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা।